This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টায় আপনার কথা, আপনার মুড, আপনার ভাষা বলতে ঠোঁট কাটা ১ ঘন্টা। अब की बार মোদি সরকার মোটামুটি নিশ্চিত। মোটামুটি এই জন্য বললাম, এখনো শপথ নেওয়া হয়নি। রবিবার সন্ধে ৬টায় তৃতীয়বার শপথ নেবেন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে। আগে শনিবারের কথা শোনা গিয়েছিল, তবে এই শপথের আগে গঙ্গা দিয়ে যে কত জল হিল্লি দিল্লি করবে তার তল পাওয়া ভার। এখন না ইংরেজির এন লেটারটা দেখলেই টেনশন হচ্ছে বিজেপির। এন মানে নীতিশ, এন মানে নাইডু। চন্দ্রবাবু নাইডু লোকসভার স্পিকার পদটির দিকে তাকিয়ে বসে রয়েছেন, সঙ্গে এক গুচ্ছ মন্ত্রক, লম্বা লিস্ট, দেখাবো একটু পরে। আর এক এন মানে নীতিশ কুমার, তিনি তো রেল সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর চেয়ে বসে রয়েছেন। দুজনেই অনড়। ও মহারাষ্ট্রের শিন্ডে ভালো দফতর চেয়েছেন। অন্য শরিকরাও তো আছেন, বুঝতে পারছেন তো? শরিক নির্ভরতার চাপ কাকে বলে? অনেকে বলছেন ঘুঁটে পড়ে গোবর হাসে। ভোটের শেষ ধাপে জোট নিয়ে কটাক্ষের কথা ছিল নরেন্দ্র মোদির মুখে, শুনুন। गठबंधन की योजना 5 साल में 5 पीएम देने की है। 5 साल में 5 पीएम। और इसके लिए दावेदार कौन कौन है? गांधी परिवार का बेटा, टीएमसी वाले परिवार का भतीजा, सपा वाले परिवार का बेटा, आप पार्टी के आका की पत्नी, नेशनल कॉन्फ्रेंस परिवार का बेटा, एनसीपी वाले परिवार की बेटी, नकली शिवसेना परिवार का बेटा और आरजेडी के बेटे या फिर बेटियां प्रधानमंत्री की कुर्सी पर म्यूजिकल चेयर खेलना चाहते हैं। সেদিন নরেন্দ্র মোদি শরিকি খেও খেইর কথা বলছিলেন। শরিকি খেও খেই কাকে বলে তা কি বোঝা যাচ্ছে? তবে ভাববেন না, ইন্ডি জোট খুব স্বস্তিতে আছে। কংগ্রেসের আসন সবচেয়ে বেশি, কিন্তু কংগ্রেসের একাধিপত্য মেনে নিতে রাজি নয় সবাই। অভিষেক ব্যানার্জি, অখিলেশ যাদব ৪৫ মিনিট আলাদা মিটিং করে ফেলেছেন। এই যে আমি আপনাদের সামনে এখন রয়েছি, এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি মুম্বাইতে আছেন উদ্ধব ঠাকরের সঙ্গে মিটিং করতে আর শরদ পাওয়ারের সঙ্গে কথা বলতে। ভাবুন, আলাদা করে। গতকালের ইন্ডি জোটের বৈঠকের পর বলেছিলাম গঙ্গার জল এখন উথাল পাথাল। দেখা যাক দুই শিবিরেই উঁকি দিয়ে। প্রথমে এনডিএ শিবির। কে বলে অঙ্ক কি কঠিন? অঙ্ক তো মিলে গেছে, এনডিএ 293। তাহলে ফির একবার। এই তো সেদিন নরেন্দ্র মোদিও বললেন ফির একবার এনডিএ সরকার। ১৯৯৬ সালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে গড়ে উঠেছিল এনডিএ। ১৯৯৮ সাল থেকে ২০০৪ পর্যন্ত সেই এনডিএ সরকারই চালিয়েছিলেন বাজপেয়ী। ২০১৪ সাল থেকেও সেই ধারাই চলছে। তবু একটা কিন্তু কোথায় যেন রয়ে গেছে। ২০১৪, ২০১৯ গত দুবারই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল একাই বিজেপি। এবার ম্যাজিক ফিগার পায়নি বিজেপি। সরকার গড়তে নির্ভর করতে হচ্ছে শরিকদের ওপর। সুযোগ বুঝে শরিকরাও দর কষাকষিতে ব্যস্ত, কিন্তুটা সেখানেই। এই তো দেখুন না, ১৬ আসন পেয়ে এখন এনডিএ জোটের দ্বিতীয় বড় শরিক টিডিপি। অন্দরের খবর, স্পিকারের পদ চাইছেন চন্দ্রবাবু নাইডু, স্পিকার লোকসভার, সঙ্গে অন্তত ৮টা মন্ত্রক, তাও গুরুত্বপূর্ণ। আর অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ। দর কষাকষিতে নীতিশ কুমার কখনো পিছিয়ে থাকতে পারেন? জেডিইউর দাবি রেল মন্ত্রক, জল শক্তি, গ্রামোন্নয়ন মন্ত্রক, সড়ক পরিবহনও।
বিহারের জন্য স্পেশাল প্যাকেজ চেয়েছেন নীতিশও। রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগও আছেন এনডিএতে, তারও দাবি আছে খাদ্য আর গণবন্টন মন্ত্রক। কি বুঝলেন? জোট পার্টি গণিতের অঙ্ক মিলে গেছে বটে, কিন্তু সেই অঙ্ক খুব কঠিন না। और इस पावन दिन एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। মঙ্গলবার ফল ঘোষণার পর বললেন নরেন্দ্র মোদী, আর পরদিন বুধবারই বৈঠকে বসলো এনডিএ। তারপর তৃতীয় দফায় নরেন্দ্র মোদীর সরকার গড়ার দোরগোড়ায়, কিন্তু এবার নরেন্দ্র মোদীর শরিক নির্ভরতা অনেক বেশি। এবং শুধু নির্ভরতা বেশি তাই নয়, শরিকরা নানা রকম বায়না করছেন। এটাই এনডিএ শিবিরের অন্দরের খবর। তাদের আসন সংখ্যা, তাদের স্ট্রাইক রেট খারাপ নয়, ফলে তারা কেউ স্পেশাল প্যাকেজ চাইছেন, যেমন চন্দ্রবাবু নাইডু। বিজেপিকে সমর্থনের মূল শর্ত হিসেবে স্পেশাল প্যাকেজ দাবি নাইডুর। লোকসভায় স্পিকার পদও চান, সঙ্গে 8টি গুরুত্বপূর্ণ মন্ত্রক। তাতে রয়েছে সড়ক পরিবহন, অর্থ প্রতিমন্ত্রী, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, গ্রামোন্নয়ন, নগর উন্নয়নের মতো মন্ত্রক। আগামী বছর বিহারে বিধানসভা ভোট, তার আগে শর্ত হিসেবে অগ্নিবীর প্রকল্পের পর্যালোচনা চান নীতিশ কুমার। অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ক্ষেত্রেও শর্ত চাপিয়েছে জেডিইউ। তার সঙ্গেই নীতিশের দলের দাবি 3টে মন্ত্রক, রেল মন্ত্রক, জলশক্তি ও গ্রামোন্নয়ন মন্ত্রক। নজরে রয়েছে পরিবহন মন্ত্রকও। বিহারের জন্য স্পেশাল প্যাকেজ চান নীতিশ। ফল ঘোষণার পরই তো খোঁচাটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলাম পগার পার, এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি। মমতা ব্যানার্জিদের এই যে সুপ্ত বাসনা, চুরি করব, ইডি সিবিআই ধরবে না, এই বাসনায় তো জল ঢেলে দিয়েছে চন্দ্রবাবু নাইডু টিডিপি। একটু আগেই তারা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে আমরা প্রি পোল অ্যানাউন্স করে এনডিএর সঙ্গে লড়েছি। I am also experienced. I have seen so many political changes in this country. We are in NDA. I am going for NDA meeting. In course of time, anything will report it. বিজেপি যে শুধু এনডিএর মধ্যে চাপে আছে তাই নয়, ইন্ডিয়ার তরফ থেকেও যথেষ্ট প্রেশার তৈরি করা হচ্ছে। কেন? তার কারণ ইন্ডিয়া জোটের অপেক্ষাকৃত যারা নবীন নেতা, বয়সে নবীন, তারা নানা রকম অঙ্ক কষে চলেছেন। गिनती जिसके पास होगी राष्ट्रपति उसी को शपथ पे बुलाएंगे, फिर गिनती बदल जाएगी, फिर कोई और शपथ देगा। ये क्या बात हुई? ये तो शपथ चलती रहती हैं। सरकार नहीं चलेगी, ये सरकार की उम्र लंबी नहीं है। मोदी जी खुद 75 साल के हो गए, इतना मैं कहूँगा। বিরোধী ইন্ডিয়া শিবিরের 2 নেতার কথা শুনলেন তো, তাহলে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। দেখুন, সরকার গঠনের দৌড়ে বিরোধী ইন্ডিয়া শিবির যে নেই সে তো বুধবারই স্পষ্ট করে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। তবু কেন সিঁদুরে মেঘের আভাস দিচ্ছেন অখিলেশ যাদবরা? খেলা তাহলে এখনো বাকি। সরকার গঠনের তোড়জোড় চলছে, আর পিছনে কি আর এক খেলাও চলছে। তারা কিন্তু ওয়েট করছেন, শরদ পাওয়ার যে ইঙ্গিত দিয়েছিলেন, তারা ওয়েট করছেন কখন এনডিএ শিবিরের মধ্যে কোনো একটা ক্ষোভ তৈরি হয়, যে ক্ষোভটাকে আরও ফ্লেয়ার আপ করে দিতে পারবে তারা, এবং 1-2 করে এমপি নিজেদের দিকে যদি টেনে নেওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু অঙ্কের খেলায় এনডিএ শিবিরের সংখ্যাটা কিছুটা নেমে আসবে। नीतीश कुमार, चंद्रा बाबू, चिराग पासवान ये एनडीए के मेंबर हैं, तो हम उनके साथ कैसे बातचीत कर सकते हैं? सरकार में बहुमत नहीं हो तो बहुत लोगों को खुश कर करके सरकार बनानी होती है। तब गिनती का सवाल होता है। सरकारें जब खुश करके बनाई जाती हैं तो कोई और खुश कर देगा तो उधर चले जाते हैं लोग। यही लोगों ने सबसे ज़्यादा बीजेपी के साथ संघर्ष किया है। यही लोगों ने सबसे ज़्यादा अमित शाह और नरेंद्र मोदी जी की तानाशाही के खिलाफ आवाज़ उठाई है। तो उनके डीएनए में डेमोक्रेसी है और रहेगी, और समय आते आपको पता चलेगा। সময় কথা বলবে, মানে খেলা ভাঙার খেলা চলছে। জবাব দিলেন চিরাগ পাসওয়ান। एक विफल प्रयास
संभवतः विपक्षी दल ज़रूर कर सकता है और करने का संभवतः वो प्रयास भी कर रहे होंगे, क्योंकि इन लोगों के लिए नीति सिद्धांत मायने नहीं रखते। जनादेश का अपमान करने तक के लिए ये परहेज नहीं करते जब अपनी महत्वाकांक्षाओं को सिद्ध करने की बात आती है। যত খেলা এখন রাজধানীতে আর বঙ্গে চলছে দরজা। হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে, কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকেও আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়। হাতি যে কাদায় পড়েছে এটা সারা দেশ দেখছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছিলেন ভোটের আগে যে ওদের ওই 400 স্লোগান দূরের কথা, আগে তোমরা 200 পার করে দেখাও, তারপর তোমাদের দফা রফা হয়ে যাবে। আপনারা তো আমাকে মাঝে মাঝে খুব আন্ডার এস্টিমেট করেন। আমি তো ইচ্ছা করেই বলেছিলাম ওই যে বাদ বাকিটাও দেখছেন 200 পরে, ওটা ইলেকশন কমিশনের অবদান। এবং আমি তো বলেছিলাম ইসবার হোগা পগার পার, তো সিঙ্গেল মেজরিটি পাইনি। কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে। 2004-এর কথা, সেবারে যারা বার্গেনিং করেছিলেন অটলজি সরকার যাওয়ার সময় তারা সাফ হয়ে গেছিলেন, তার মধ্যে মমতা ব্যানার্জির পার্টিও ছিল। ওনার কাছে হাতি হতে পারে, আমাদের কাছে ছিল না। কিন্তু বিজেপি যে শরিক দলের দরাদরির কাছে তাদের নথি স্বীকার করতে হচ্ছে, চাপে পড়েছে, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। এনডিএ জোট নিয়ে তরজা বঙ্গেও। সেই জোটে এখন নয়নের মণি 2N, নাইডু, নীতিশ। যদিও একথা মাথায় রেখেই এটা বলছি, কেন্দ্রীয় সরকারে থাকার একটা আলাদা অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজটাও চন্দ্রবাবু নাইডু এবং অন্যান্য যারা জোট শরিক এনডিএর তারা নিতে চান। অ্যাডভান্টেজ নিতে চান না এমন নয়, কিন্তু ওই যে পেছনে একটা দরজা যদি বিকল্প হিসেবে থাকে, তখন তারা শাসক পক্ষকে আরও বেশি করে চেপে ধরতে পারছেন। তাহলে খেলা বাইরে, খেলা জোটের অন্দরেও। বুধবারই তো জবাব দিলেন চন্দ্রবাবু নাইডু জোট বৈঠকের পরেই। How can we contest elections if you are not a part of NDA? 3 parties combined we collected. Why you got that doubt, I don't know. তাহলে রবি সন্ধ্যায় তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। আগের বারের চেয়ে এবার যে অন্যরকম সেটা তিনি বিলক্ষণ জানেন। রাজ্য বা কেন্দ্র কখনো সত্যিকারের জোট সরকার চালাননি নরেন্দ্র মোদী। রবিবারের আগে নিশ্চয়ই এনডিএ ঘরের গোলমাল মিটে যাবে, অন্তত সাময়িকভাবে তো বটেই। বিরোধী শিবিরে জল্পনা সম্ভবত বিরোধী দলনেতা হবেন রাহুল গান্ধী। বিজেপি খানিকটা বিপাকে পড়তেই राहुल आरो आग्रासी। प्रधानमंत्री ने 2-3 बार 4 बार देश को कहा कि स्टॉक मार्केट तेजी से आगे बढ़ने जा रही है। होम मिनिस्टर ने सीधा कहा कि 4 जून को स्टॉक मार्केट आसमान में जाएगी, लोगों को खरीदना चाहिए। রাহুল অভিযোগ করছেন বিজেপি জানতো তাদের এই ভোটে ফল কি হবে, তারপরও বিজেপি নেতারা ভুল বুঝিয়েছেন। তার ছাপ পড়েছে শেয়ার বাজারে। 30 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে খুচরো বিনিয়োগকারীদের। बीजेपी का ऑफिशियल जो इंटरनल सर्वे था वो उनको 220 सीट दे रहा था, तो ये इंफॉर्मेशन बीजेपी के लीडर्स के पास था। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। রাহুল বললেন ভারতের বৃহত্তম শেয়ার কেলেঙ্কারি, মানে লোকসভা তৈরির আগেই রণডঙ্কা বাজিয়ে দিলেন সম্ভাব্য বিরোধী দলনেতা। हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। जो फेक एग्जिट पोलस्टर्स हैं और ये जो फॉरेन इन्वेस्टर्स हैं, इनके बीच में क्या कोई रिश्ता है, और अगर रिश्ता है तो क्या है? हम जेपीसी चाहते हैं, हम इन्वेस्टिगेशन चाहते हैं और देश इसकी सच्चाई जानना चाहता है।
রাহুল যখন প্রেস কনফারেন্স করছেন গেম চেঞ্জার দাদা ততক্ষণে দিল্লি থেকে মুম্বাইয়ের বিমান ধরে ফেলেছেন। আজ সকাল থেকেই কলকাতার রাস্তায় রাস্তায় অভিষেকের ছবি দেওয়া পোস্টার ছেয়ে ফেলেছে। পোস্টারে লেখা দ্য গেম চেঞ্জার দাদা। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অভাবনীয় ফল করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল জনপ্রিয়তা এবং উন্নয়নের পদক্ষেপগুলি এবং অভিষেকের এই ভোটে যে ভূমিকা, তাতে নিশ্চিতভাবে মানুষ দেখেছেন, দলের কর্মীরা সকলেই খুবই উচ্ছ্বসিত, তারই কোনো বহিঃপ্রকাশ। অভিষেককে খুশি করে চলতে হবে, এইটা যদি এখন বাকি তৃণমূলের সবাই গ্রহণ করে নেয়, মেনে নেয়, তারাই পরে বুঝতে পারবে কে কার কী রকম কী গেম চেঞ্জ করছেন। গেম চেঞ্জার হতে পারে অনেক রকমভাবে হতে পারে। তৃণমূলে থেকে বিজেপির কাজ করা যায়, বিজেপিতে থেকে তৃণমূলের শিন্ডে ভাব করা যায়, বহু কিছু হতে পারে। গতকাল দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে ছিলেন অভিষেক। বৈঠক শেষে কলকাতা ফেরেননি। ভাববেন না অস্বস্তি শুধু এনডিএ শিবিরে আছে, বিরোধী ইন্ডিয়া জোটেও অশান্তি রয়েছে। এখনই তাড়াহুড়ো করে সরকার গড়ার জন্য ঝাঁপাতে চায় না কংগ্রেস, কিন্তু সব শরিক তাতে সহমত নয়। ভোটে ম্যাজিক দেখানো অখিলেশ যাদব আর শিবসেনা উদ্ধবের নেতা संजय राउतेर কথা শুনলেই স্পষ্ট। सरकार में बहुमत नहीं हो तो बहुत लोगों को खुश कर करके सरकार बनानी होती है। सरकार नहीं चलेगी, ये सरकार की उम्र लंबी नहीं है। मोदी जी खुद 75 साल के हो गए, इतना मैं कहूँगा। सब गिनती का सवाल होता है। सरकारें जब खुश करके बनाई जाती हैं तो कोई और खुश कर देगा तो उधर चले जाते हैं लोग। नीतीश कुमार, चंद्रा बाबू, चिराग पासवान ये एनडीए के मेंबर हैं। यही लोगों ने सबसे ज़्यादा अमित शाह और नरेंद्र मोदी जी की तानाशाही के खिलाफ आवाज़ उठाई है। तो उनके डीएनए में डेमोक्रेसी है और रहेगी, और समय आते आपको पता चलेगा। गिनती जिसके पास होगी राष्ट्रपति उसी को शपथ पे बुलाएंगे, फिर गिनती बदल जाएगी, फिर कोई और शपथ देगा। ये क्या बात हुई? ये तो शपथ चलती रहती हैं। সকালে শিবসেনা উদ্ধবের নেতা সঞ্জয়ের সঙ্গে দেখা করেন আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা। তার কিছুক্ষণ পর অখিলেশের বাড়িতে হাজির হন অভিষেক। কথা চলে প্রায় পৌনে 1 ঘন্টা। এটা কি সৌজন্য সাক্ষাৎকার? ওটাই সৌজন্য সাক্ষাৎকার। নতুন করে আঞ্চলিক শক্তিগুলিকে সমান্তরালভাবে, অর্থাৎ ইন্ডিয়া জোটের সমান্তরালভাবে জোটবদ্ধ করার কোনো প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন কিনা, সেটাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোথাও কি সমান্তরালভাবে আঞ্চলিক শক্তিগুলিকে, কংগ্রেসকে বাদ রেখে একজোট রাখার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে করা হচ্ছে? অভিষেক ফিরতেই তার বাড়িতে হাজির আপ নেতা রাঘব চড্ডা আর সঞ্জয় সিং। আর বিকেলের বিমানে অভিষেক চলে গেলেন মুম্বাই শরদ পাওয়ার আর উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে। সরকার গড়ার নতুন কোনো অঙ্ক? দিল্লিতেও গেম চেঞ্জার অভিষেক। গতকাল জোটের বৈঠকেই বলেছেন 3 বিজেপি এমপি নাকি তার সঙ্গে যোগাযোগ রাখছেন। লোটাসের মাস্টার তো হচ্ছে ভারতীয় জনতা পার্টি। নারায়ণ রানে থেকে অজিত পাওয়ার থেকে প্রফুল্ল প্যাটেলের মতো নেতারা যারা অভিযুক্ত, তাদেরকে দলে নিয়ে সরকার ভাঙার খেলায় কারা খেলেছে? তৃণমূল কংগ্রেস সরকার ভাঙার খেলায় খেলে না। স্বতঃস্ফূর্তভাবে যারা দেশের মানুষের স্বার্থে ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে আসতে চাইবে তাদের জন্য দরজা খুলে রেখেছেন, এবং সেই স্বতঃস্ফূর্তভাবে যারা আসবে তাদেরকে স্বাগত জানানোর কাজটাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। বুঝতে পারছেন তো? নিশ্চয়ই মোটের ওপর আপনি ঠাহর করতে পেরেছেন এতক্ষণে দুই শিবিরেই কি পরিমাণ দর কষাকষি চলছে, টানাটানি চলছে, টাগ অফ ওয়ার। কে কতটা হাঁকিয়ে নিতে পারে তারই চেষ্টা। শরিকি চাপ, এসব নিয়ে ব্যস্ত বিজেপি। তৃতীয়বার সরকার গড়ার তৎপরতাও চলছে। এত কিছুর মধ্যে একটা বড় প্রশ্ন থাকছেই, সেটা কি বাংলার কি হবে? মানে এ রাজ্য থেকে এবার মন্ত্রিসভায় কতজনের জায়গা? বাংলা থেকে বিজেপির সাংসদ সংখ্যা এ যাত্রায় মাত্র 12। তাহলে সূত্র বলছে এবার মন্ত্রিসভায় বাংলার মুখ কমবে। বাংলা থেকে ঠাঁই হতে পারে মেরে কেটে 2 জনের।
তারা কারা? জোর জল্পনা ভাসছে বেশ কয়েকজনের নাম, যেমন দেখাই। তৃতীয় মোদী সরকারে জায়গা পাওয়ার ক্ষেত্রে নাম শোনা যাচ্ছে সুকান্ত মজুমদারের। বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে তাকে কি দিল্লির দরবারে জায়গা দেওয়া হবে? জল্পনা তুঙ্গে। উত্তরবঙ্গের কাউকে মন্ত্রী করার সম্ভাবনা প্রবল, কারণ এই খরা বাজারেও উত্তরবঙ্গই জাগিয়ে রেখেছে বিজেপিকে। সেক্ষেত্রে এগিয়ে আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা। মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা রাজ্য বিধানসভায় মুখ্য সচেতক পদেও রয়েছেন। আবার জলপাইগুড়ির চিকিৎসক সাংসদ জয়ন্ত কুমার রায়ের নামও শোনা যাচ্ছে। তমলুক থেকে জয়ী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরেও জল্পনা শেষ নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যতম প্রতিবাদী মুখ বিজেপির। তিনি জিতেছেন, ফলে পুরস্কার তো তার প্রাপ্য বটেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল বলেই সূত্র বলছে। এদিকে শান্তনু ঠাকুর, বনগাঁয় শান্তনু ঠাকুর এবারও জয় ছিনিয়ে এনেছেন। গত মন্ত্রিসভাতেও তিনি ছিলেন প্রতিমন্ত্রী হিসেবে। তাকে সরানোর সম্ভাবনা কম বলেই মনে করছে রাজনৈতিক মহল। মতুয়া ভোট হাতছাড়া করার ঝুঁকি বিজেপি নেবে না, মত রাজনৈতিক মহলের। মতুয়া প্রভাবিত রানাঘাট কেন্দ্র থেকে জিতেছেন কে? জগন্নাথ সরকার। তার নামও তালিকায় আছে, কারণ তার জেতার মার্জিন বেশ ভালো। তাহলে প্রশ্ন উঠছে, উত্তরে দক্ষিণে কি ভারসাম্যের নীতি নেবে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক? আবার এই প্রশ্ন তো আসছে, শরিকদের দিয়ে থুয়ে বাঁচলে তবে না দিতে পারবে নিজেদের লোককে। উত্তরবঙ্গ সেন্টিমেন্ট কিন্তু মাথায় রাখতেই হবে বিজেপিকে। সামনে 2026। আবার দক্ষিণেরও 6টা আসন বিজেপির পকেটে। 2021-এ বাংলা থেকে প্রতিমন্ত্রী করা হয়েছিল 4 জনকে। আলিপুরদুয়ারের জন বার্লা, কোচবিহারে নিশীথ প্রামাণিক, বাঁকুড়ার সুভাষ সরকার আর বনগাঁর শান্তনু ঠাকুর। এবার বার্লাকে টিকিটই দেয়নি বিজেপি এবং নিশীথ আর সুভাষ জিততে পারেননি। ফলে বাংলা থেকে আগে মন্ত্রী থাকা একমাত্র শান্তনুই রয়েছেন। তিনি থাকছেন নাকি মন্ত্রিসভা থেকে আউট হচ্ছেন, আর কে বা কারা জায়গা নিচ্ছেন, ঘুরছে নানা প্রশ্ন। তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এবারই প্রথম জোট রাজনীতির চাপে সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদী। অঙ্ক কষে এগোতে তিনি বাধ্য, নইলে যে সরকার পড়ে যাওয়ার, টলমল হওয়ার অবস্থা থাকছে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত নিজের দলের মানে বিজেপির কতজন সাংসদকে তিনি মন্ত্রিসভায় জায়গা দিতে পারবেন, নাকি শরিকদের ঠান্ডা রাখতে, তুষ্ট করতে নিজেরা একটু কম খেলেও চলবে এই নীতিতে যাবেন, এখনই বলা যাচ্ছে না। বাংলার কতজন তা নিয়ে জোর চর্চা চলছে, কিন্তু বেশি যে নয় তা বোধহয় বাংলার নেতারা আন্দাজ করে ফেলেছেন এখনই। শিক্ষা দুর্নীতির প্রতিবাদে ও চাকরির দাবিতে দিনের পর দিন খোলা রাস্তায় বসেছিলেন কারা? আন্দোলনকারীরা ভেবেছিলেন ভোটে চাকরি দুর্নীতির দাগ কাটবে। বাস্তবে হয়নি। ইস্যু হিসেবে ছাপ রাখতেই পারেনি দুর্নীতির অভিযোগ বা চাকরির দাবি। হতাশ হয়েছেন আন্দোলনকারীরা। উনি মেয়েদের জন্য এত কিছু করেছেন, তো আমাদের মঞ্চের দিকে উনি নিশ্চয়ই তাকাবেন, নিশ্চয়ই আমাদের জন্য ওনার কোনো চিন্তাভাবনা রয়েছে। এত কিছু যখন, এত প্রকল্প উনি করেছেন, আমাদের জন্য নিশ্চয়ই কোনো পজিটিভ নিউজ উনি আনবেন, এটা আমরা ওনার জন্য প্রচণ্ডভাবে আশাবাদী। সরকার এতদিনেও যখন ঘুম ভাঙেনি, এখন আরও ভালো ভোট পেয়ে গেছে, হয়তো আগামী দিনেও আমাদের কথা ভাববে কিনা সে সন্দেহ রয়েছে। তবে এই লক্ষ্মীর ভাণ্ডারেই মানুষ শিক্ষার চেয়ে দেখি ভাতার দিকে বেশি নজর আমাদের পশ্চিমবঙ্গবাসীর, সেটাই মনে হচ্ছে। দিদি নিশ্চয়ই ভেবেছেন যে আমি যখন আবার এসেছি তখন এদের এই ছেলে মেয়েগুলো যে রোদের জলে কষ্ট করে, ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে যে বসে আছে দাঁতে দাঁত কামড়ে, এরা নিশ্চয়ই আমাদেরও একটু কিছু করা উচিত যে এই ছেলে মেয়েগুলো যাতে স্কুলে যায়। লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে একটা না খেটে পয়সা পাচ্ছেন ভাতা হিসাবে,
তো আপনারা আপনাদের নিজেরটাই শুধু বুঝলেন, আপনাদের ছেলে মেয়ে পড়াশোনা করে কোথায় যাবে, কে কোন ক্ষেত্রে যেতে পারবে কি না, বা তাদের ভবিষ্যৎ কী হবে, অন্ধকার না আলো। আমার যেটা মনে হচ্ছে যে আপনারা আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিলেন, খালেই ফেলিয়ে দিলেন আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎকে। যতদিন না আমাদের হকের চাকরি আমরা ফিরে পাচ্ছি, যতদিন না আমাদের চুরি হওয়া চাকরিগুলো আমরা ফিরে পাচ্ছি, আমাদের যন্ত্রণার অবসান হচ্ছে, ততদিন মঞ্চ চলবে। সেখানে যেমন ভাতা চলছে চলুক, তার সাথে আমরা আমাদের নিয়োগপত্রটাও অবশ্যই পেতে চাই। দেখুন, এতগুলো বসন্ত রাস্তায় কাটানোর পর একটা ভোটের আশা করেছিলেন অন্তত দুর্নীতিকে আঁকড়ে ধরে যদি কোনো আলোর ঠিকানা পাওয়া যায়। শুধু ওই রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থীরা নন, এই আশা ছিল বিজেপির এ রাজ্যের এবং কেন্দ্রের নেতাদেরও। তারা তো এই ভোটে, দেশের ভোটে ইস্যু করেছিলেন এ রাজ্যের দুর্নীতিকেই, ইস্যু করেছিলেন সন্দেশখালিকেই। কিন্তু দুর্নীতির হাত ধরে 2021-এও বিজেপির তরি তীরে ঠেকেনি। দুর্নীতির হাত ধরে 2024-এও ধরাশায়ী হতে হলো বিজেপিকে। বারবার ভোঁতা অস্ত্রের ব্যবহার, তাহলে কেন, এই প্রশ্ন তো ওঠে। আচ্ছা, সত্যি সারদা, নারদ, তারপর এতগুলো ভোট কোথাও দুর্নীতি ইস্যু হলো না, কেন, এই প্রশ্ন তো ওঠে।